আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুন্দর আছো। সো আমি কিছুদিন যাবৎ একটা কমেন্ট বা মেসেজ কম পাই। আসলে কমেন্ট বিভিন্ন তোমরা যে গাইডলাইন ভিডিওগুলো আমাদের আসে, এই গাইডলাইন ভিডিওতে তোমরা নিচে একটা ছোট্ট করে বেশি কমেন্ট করতেছো। সেটা হচ্ছে ভাইয়া ফিজিক্সে আমি যে চ্যাপ্টারগুলো পড়তেছি, এই কোন চ্যাপ্টারে কতটুকু ইম্পর্টেন্ট দেওয়া উচিত এবং কতটুকু পড়া উচিত, এইটা ভাইয়া একটুখানি আমাদের বলে দেন। সো এই জিনিসটা আমি ভাবতাম এতদিন যে প্রথম আমি দেখতাম যে 28 ব্যাচ আছে যারা, তারা হচ্ছে খুব বেশি পরিমাণে কমেন্ট করতেছিল। বাট লাস্ট কয়েকদিন যেটা আমার কাছে আসলে অ্যালার্মিং অবস্থা মনে হচ্ছে, সেটা হচ্ছে 27 ব্যাচও বলতেছো যে ভাইয়া ফিজিক্সে তো আসলে অনেক সমস্যা বের হচ্ছে, ভাইয়া কোন চ্যাপ্টার কতটুকু, এটা যদি খালি ইম্পর্টেন্সটা একটু ধরে দিতে পারতেন তাহলে আমাদের জন্য আমাদের কনফিডেন্সটা বুস্ট হওয়ার একটা চান্স আছে। সো আমি ভাবলাম যে তোমাদের দুইটা ব্যাচ 27, 28, আমি টোটাল এই দুইটা ব্যাচের জন্য এই দেখো ফিজিক্সে তোমাদের বইয়ের যে চ্যাপ্টার লিস্ট, এই চ্যাপ্টার লিস্টটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবং আজকে আমরা কি করব ভাইয়া, আমরা কোন চ্যাপ্টার কতটুকু এবং কিভাবে ফোকাস করা উচিত সেটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমি আসতেছি হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 ভৌত রাশি ও তাদের পরিমাপের উপর। এই ভৌত রাশি বা পরিমাপের উপর তোমরা যারা এখন সামনে আছো, অর্থাৎ 26 ব্যাচ, 27 ব্যাচ, 28 ব্যাচ, স্পেশালি যেহেতু আজকে আমি 26, 27 এবং 28কে নিয়ে কথা বলবো, এখানে কিছু কিছু জিনিস 26 ব্যাচের জন্য কাজে লাগবে। প্রথম কথা, তোমরা যারা লং সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, আমাদের লং সিলেবাসে এক্সাম দিচ্ছ, তাদের জন্য এই চ্যাপ্টারটা গোটা একটা সিকিউ হয়তো বা তোমরা পাবা না, বাট এখান থেকে তোমরা কি পেতে পারো, এখান থেকে তোমরা এমসিকিউ পেতে পারো, এখান থেকে ঊর্ধ্বে গেলে তোমরা ক মার্কস পেতে পারো, এখান থেকে হয়তোবা যদি ম্যাথও পাও তাহলে হয়তোবা পুরো সিকিউ না, একটা পার্শিয়াল, তোমরা ম্যাথ পাইলেও সিকিউ পাইলেও তোমরা একটা পার্শিয়াল জিনিস হয়তোবা পেতে পারো। এবং এই পার্শিয়ালের মধ্যে আসলে কি কি থাকে, মানে কোশ্চেন যদি করেও তাহলে পার্শিয়ালের মধ্যে আমার ভাইয়া কি কি আসতে পারে, এই পার্শিয়ালের মধ্যে ভাইয়া এমন হইতে পারে যে তোমার হচ্ছে স্লাইড ক্যালিভার্স আছে, স্লাইড ক্যালিভার্স নিয়ে তোমাদের টুকটাক কোশ্চেন তুলে দিতে পারে, স্লাইড ক্যালিপার্স। এরপরে তোমাদের হচ্ছে স্ক্রু গ্যাজ নিয়ে তোমাদের হচ্ছে কোশ্চেন তুলে দিতে পারে, স্ক্রু গ্যাজ নিয়ে কোশ্চেন তুলে দিতে পারে। এরপরে হয়তোবা যদি লিস্ট চান্স, এটা হচ্ছে লিস্ট চান্স, সেটা হচ্ছে ত্রুটি, এটা হচ্ছে ত্রুটি নিয়ে তোমাদের এখান থেকে লাস্ট অ্যান্ড লিস্ট ত্রুটি নিয়ে তুলে দিতে পারে। এবং এই তিনটা জিনিসই কিন্তু তুমি যদি হচ্ছে আমাদের স্কুল গ্রুপের বা ইউটিউবের স্কুলের প্লে লিস্টে চলে যাও, তাহলে দেখবা এই চ্যাপ্টারের উপর এই তিনটা টপিক শুধু না, আরো অনেক কিছুই কিন্তু আমার একদম ফ্রি ভিডিও আছে, তোমরা চাইলে ওটাকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, যদিও বলতে পারো ভাই এটা তো মনে হয় পুরাতন পুরাতন মনে হচ্ছে, বাবারে এটা আমি ব্ল্যাক স্লাইডে নেই আর হোয়াইট স্লাইডে নেই, ম্যাটেরিয়ালস কিন্তু আমার ওই আগের মতোই আছে, ম্যাটেরিয়ালস কিন্তু চেঞ্জ হয় না। এবং ভিডিও লাস্টে গিয়ে আমি বলছি যে আমি এই ক্লাসে এমন অনেক জিনিসপাতি দেখাইছি যেটা একদম ওস্ট সিনারিও ভেবে তোমাদের ম্যাটেরিয়ালস দেওয়া, অর্থাৎ এমন ওস্ট সিনারিও যে তোমার কোশ্চেন দিছে একদম হাই টপ, এমন টপ দিছে যে তুমি পিকি করতে পারতেছো না কি করবা, ওই সিনারিও চিন্তা করেই কিন্তু আমি অনেক ম্যাটেরিয়ালস তোমাদের দিছি। এবং এটা কাদের জন্য, ঢাকা বোর্ড বা আশেপাশের যে বোর্ডগুলো আছে এরা মানে কোশ্চেন একটা মডারেট দেয়, বাট তোমার যশোর বোর্ড, তোমার কুমিল্লা বোর্ড, ঠিক আছে, সেলুট, তাদের জন্য আসলে ওই সিনারিওটা চিন্তা করতে হয়। সো সবকিছু মিলাই আমি কিন্তু ওই ক্লাসটা অলরেডি তোমাদের ইউটিউবে আছে, আমার প্লে লিস্টে ঢুকলেই তুমি এই চ্যাপ্টারের উপর ইটা পাবা, করে ফেলতে পারো চাইলে। আচ্ছা, এই চ্যাপ্টারের উপর অবজেক্টিভে আসলে কোন কোন পার্ট দেয়, অবজেক্টিভ বা এমসিকিউর জন্য যদি আমি প্রেফার করি, তাহলে মাত্রা থেকে তোমার একটা কোশ্চেন চলে আসতে পারে এবং প্রতি বছর এই মাত্রা থেকে কোশ্চেনটা দেয়। কিন্তু মজার কথা হচ্ছে এই মাত্রা জিনিসটা শুধুমাত্র আমার চ্যাপ্টার 1-এর মধ্যে না, এই মাত্রাটা স্পেসিফিক এবং এত সুন্দরভাবে সব কটা চ্যাপ্টার, এরকম সব কটা চ্যাপ্টারে আমার মাত্রা আছে, সব কটা চ্যাপ্টার এবং আমার মাত্রা আছে। এবং তাহলে কি তুমি মাত্রাটা কি মুখস্থ করবা, তাহলে কখনো সম্ভব? তোমরা অনেকে মাত্রা মুখস্থ করো না, রে বাবা আমি একদম ডাইরেক্ট দেখাই দিছি যে মাত্রা শর্টকাটে মুখস্থ না করে কিভাবে বের করা পসিবল, ওটা আমি এই ক্লাসে দেখাই দিছি ডাইরেক্ট, তোমরা চাইলে ফ্রিলি ভাবে দেখে আসতে পারো। ঠিক আছে, চ্যাপ্টার 1 থেকে আর কিছু বেশি নেই। ঝামেলা স্টার্ট হয় আমার এই যে চ্যাপ্টার 2 থেকে। এই চ্যাপ্টার 2 যখন আমরা স্টার্ট করি
তখন এই গতির চ্যাপ্টারটা আমাদের বেশি ঝামেলা করে। কেন ঝামেলা করে? কারণ থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল এখান থেকে আসলে স্টার্ট হয়, এবং গতি চ্যাপ্টার যদি তুমি ধরো তাহলে আমি এটাকে কিছুটা ঝামেলা চ্যাপ্টার ধরবো। কেন কেন ঝামেলা চ্যাপ্টার ধরবো? এখান থেকে কোনো স্পেসিফিক টাইপ, 2-3টা টাইপ না, মেলা মেলা টাইপ, অনেকগুলা টাইপ। এই টাইপগুলা যদি কভার করতে হয় তোমাকে 100%, তোমাকে ভাইয়া আমাদের 100% কনসেপ্টটাকে গ্রিপ করতে হবে, কনসেপ্টটাকে গ্রিপ করতে হবে। এরপরে দেখতে হবে যে আসলে আমি যে ফিজিক্সে মানে ম্যাথগুলো সলভ করব, এই ম্যাথ সলভ করা কিন্তু আমি বারে বারে বলতাম, যারা হচ্ছে ক্লাস 8 থেকে 9-এ আসছো, যারা আমার 8-এ ক্লাস পাইছো, আমি ডাইরেক্ট বলতাম যে ভাইয়া এই ফিজিক্সের ম্যাথ সলভ করা আসলে দুইটা প্রসেস। একটা হচ্ছে তুমি ফিগার, একটা তোমার খালি হাতে একটা ফিগার ড্র করো, তোমার কোশ্চেনে কি কি ক্লু আছে সেটা ফিগারের মধ্যে দিয়ে দাও, দেখবা তোমার অনেক কিছু এখান থেকে আস্তে আস্তে তুমি আইডেন্টিফাই করতে পারতেছো যে আসলে ওই আমার স্পেসিফিক কোশ্চেন ওয়াইজ আমার কতটুকু আগানো উচিত সেটা। আরেকটা হচ্ছে ক্লু ভিত্তিক, অর্থাৎ তুমি ক্লু এর উপর আদি বেগ ইউ লেখো, শেষ বেগ ভি লেখো, আমাকে সরণ বের করতে বলছে এস লেখো, এস ইকুয়ালস টু হোয়াট, আমার টাইম দেওয়া আছে, আমার ত্বরণ দেওয়া আছে, এইভাবে করে ডাইরেক্ট মুখস্থ যে সূত্রগুলো আছে 5 থেকে 6টা, ওই সূত্রের সাহায্যে দেখো যে আসলে আমার এই সরণ বের করার জন্য কোন সূত্রটা সুইটেবল। এবং আমি সবসময় তোমাদের বলি যে ভাইয়া আমি যে প্রথম যে পার্টটা বলছি যে ফিগার আঁকো, ফিগার এঁকে ক্লুগুলো ইন্ডিকেট করো, ঠিক আছে, তারপরে তুমি দেখো কোশ্চেনের সাথে মিলায় যে কিভাবে কিভাবে আসলে স্টেপ নেওয়া উচিত, এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের যে এই যে কনসেপ্ট না, এই কনসেপ্টের সাথে মিক্সড হয়ে যায়, ব্লেন্ড হয়ে যায়, এবং ব্লেন্ড হয়ে গিয়ে তোমার ব্রেনকে সে বুস্ট করে যে আসলে এই কোশ্চেনটা আমি যদি অ্যাপ্রোচ করতে চাই তাহলে আমাকে কোন ওয়েতে যাওয়া উচিত। এবং তুমি আমার যে কোনো ক্লাস পিক করো ভাই, যে কোনো ক্লাস, তোমাদের থেকে আমার আঁকার হাত অনেক শীট, তাও আমি আঁকি, ঠিক আছে, তাও আমি আঁকি। কেন আঁকি? যাতে কোশ্চেনটাকে তুমি আগে বুঝো। তোমরা ফিজিক্সে কি করো ভাইয়া? প্রসেস মুখস্থ করো। প্রসেস না ভাইয়া, কোশ্চেনটা আগে, কোশ্চেনের যে প্যাচ, এই কোশ্চেনের প্যাচটা আগে বুঝতে হবে। তুমি যদি প্যাচ বুঝো, এই যে কতগুলো চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার তোমার কাছে জাস্ট পানি ভাত ভাইয়া। এবং এই জিনিসটা আমি সবসময় মোটিভেট করি তোমাদের যে হয়তোবা তোমাদের টাইম লাগবে, এই প্রসেসটা কিন্তু একটা লং টার্ম প্রসেস। তুমি চাইলে 15 দিনের মধ্যে এটা হচ্ছে মাস্টার হইতে পারবা না, এটা একটা লং টাইম প্রসেস। বাট তোমরা যারা আফটার এসিসি এইচএসসি থেকে ফিজিক্স পড়তে যাবা, বিলিভ ইট অর নট, আজকে লিখা রাখো তোমাদের এই প্রসেসটা, এই যে অর্ণব ভাই বলছে না, এই প্রসেসটা তোমাদের জন্য কাজে দিবে, ঠিক আছে। ফিজিক্সের তোমার যখন এইচএসসি তে যাবা তখন তো হার্ট লেভেলটা তো মনে করো আস্তে আস্তে অনেক বেশি উঠে যায়, তখন অনেক কমপ্লেক্স জিনিসপাতি দেয়। কিন্তু আজকে থেকে যদি তুমি প্র্যাকটিস করো ভাইয়া, দেখবা হার্ডনেস লেভেল যাই দেখ, তুমি হয়তোবা 1 মিনিটের জায়গায় 1.5 মিনিটে তুমি ম্যাথটা সলভ করে ফেলতে পারতেছো। বুঝা গেছে? সো এই প্রসেসটা তোমরা চাইলে আগাইতে পারো। এবার গতির মধ্যে আসলে আমাদের পার্ট কি কি আছে? গতির মধ্যে প্রথমে হচ্ছে আমাদের সূত্রগুলো আছে, ঠিক আছে। সূত্রগুলো আছে যে এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই টি ইন্টু টি, তারপরে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এরকম সূত্রগুলো আছে, ঠিক আছে। এর সাথে আরো আছে যে নিক্ষিপ্ত বস্তুর সূত্র, নিক্ষিপ্ত বস্তুর সূত্র। এবং নিক্ষিপ্ত বস্তুর সূত্রটা কি হয়? এই সূত্রটি জাস্ট আমরা মডিফাই করি। উপরে কোনো বস্তুকে যদি নিক্ষেপ করো, সরণ থাকে উপরে, জি এর মান থাকে নিচে, জিটা যেহেতু বিপরীত, জি এর আগে তুমি মাইনাস দিয়ে দাও, ডাইরেকশন বিপরীত দিকে ডাইরেকশন যেহেতু। যদি বস্তুটা যদি নিচের দিকে পড়ে, যেদিকে পড়তেছে জি এর মান সেই দিকে কাজ করতেছে, তুমি প্লাস দিয়ে দাও। এবং এই দুইটা সূত্রের উপরও কিন্তু তোমার অনেকগুলো টাইপ আসলে এখানে কাজ করে। এবং যত টাইপই কাজ করুক না কেন, সব কয়টা ইন্ডিকেট করতেছেই আমার এই দুইটা সূত্রের উপর, সবগুলো ইন্ডিকেট করতেছে আসলে আমার এই দুইটা সূত্রের উপর। তার মানে তোমাকে আগে সূত্রের জিনিসটা বুঝতে হবে, দেন তোমাকে এই যে কোশ্চেন গ্রিপ করাটা শিখতে হবে। তুমি যদি কোশ্চেন গ্রিপ করতে পারো, দেখবা লাস্ট 2টা বা উঠতে গেলে 3টা বছরের কোশ্চেন তোমার প্র্যাকটিস করলেই দেখবা সব ফকফকা। তোমাকে যতই প্যাচ দেওয়া হোক না কেন, যতই যা কিছু দেওয়া হোক না কেন, দেখবা সবগুলাই তুমি অ্যান্সার করতে পারতেছো। বুঝা গেছে? এখানে টাইপ হয়তো বা অনেকগুলা, বা টাইপ করার জন্য যে সূত্র বা যে জিনিসটা জানা লাগে খুবই সিম্পল। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে পার্টটা হচ্ছে আমাদের বল। এবং মজার কথা হচ্ছে বলের ক্লাস করার জন্য তোমার কিন্তু চ্যাপ্টার 2টাকে আগে তোমার শেষ করে আসতে হয়, ঠিক আছে। এই গতির চ্যাপ্টারটা ভাই আগে শেষ করে আসতে হয়। কেন শেষ করে আসতে হয়? ঠিক আছে, এই বলের এফ ইকুয়ালস টু এম এ, ঠিক আছে,
সবকিছু তো এফ ইকুয়ালস টু এম এর উপর। এখন এই এটাকে বের করার জন্য তোমাদের এই যে এই সূত্রটাকে খুব কাজে লাগাইতে হয়। এবং যে বান্দা আসলে চ্যাপ্টার 2 মোটামুটি 50 থেকে 60% ম্যাথ গ্রিপ করতে পারে, এই বান্দা চ্যাপ্টার 3 একদম পানি ভাত লাগে, জাস্ট পানি ভাত। সিম্পল। কেন সিম্পল? সে ওই যে প্র্যাকটিস করে আসছে, তার মাথায় ঘুরতেছে আচ্ছা আমাকে একটা ত্বরণ বের করার জন্য আমাকে গ্রিপ দেওয়া আছে এরকম, আমাকে স্মরণ দেওয়া আছে এরকম, আমাকে শেষ বেগ দেওয়া আছে এরকম, এইভাবে অনেক কিছু দেওয়া, অনেক কিছুই দেওয়া থাকার মাধ্যমে সে কিন্তু এই প্রসেসটাকে বের করে আনতে পারতেছে। সো এখান থেকে এটা তার জন্য অনেক বেশি পরিমাণে ইজি হয়ে যায়। তাও আমি স্পেসিফিকলি বলে থাকি যে এই চ্যাপ্টারে, বল চ্যাপ্টারে কিন্তু টাইপ 2টা থেকে 3টা। কি কি টাইপ? প্রথমে টাইপ হচ্ছে সংঘর্ষ, যেটা হচ্ছে শক্তি নিত্যতা সূত্র দিয়ে করা হয়। সেকেন্ড টাইপটা হচ্ছে কি আমাদের ঘর্ষণ। ঘর্ষণ আমার ডাইরেক্ট দেয় না, এইটা দিয়ে হচ্ছে এই এফ ইকুয়ালস টু এম এ, যেদিকে বল যাচ্ছে তার ঠিক বিপরীত দিকে আমার ঘর্ষণ কাজ করতেছে। এইভাবে করে আমরা ওইটাকে ওই যে সামেশন অফ এফ আমি দেখাইছি, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। দেখো এখানেও আমার এই চ্যাপ্টার 1 এর প্লে লিস্টের নিচে দেখবা এই বল নিয়ে অলরেডি 2টা লেকচার আমার ডান হয়ে রয়েছে, ঠিক আছে, ফ্রি, তোমাদের জন্য ফ্রি দেওয়া আছে। দেখো এই জিনিসগুলো আমি ক্লাসে বারে বারে বলছি যে সংঘর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভরবেগের সংঘর্ষশীলতা নীতি ইম্পর্টেন্ট। সংঘর্ষ তো ডাইরেক্ট হচ্ছে মুখোমুখি আসতে পারে, একই দিকে ধাক্কা লাগতে পারে, এটা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এই সংরক্ষণশীলতা নীতির উপর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বন্দুকের গুলি। গুলি বের হচ্ছে, একটা বন্দুক এভাবে স্ট্রেট আছে, বন্দুকের মধ্যে গুলি আছে, ফায়ার করলাম, গুলিটা সামনে গেল, বন্দুকটা আমার পিছিয়ে এসে পড়লো, কত বেগে পিছিয়ে এসে পড়লো, পশ্চাৎ বেগ কত হচ্ছে এটা তোমাদের বের করতে বলতে পারে, বা পশ্চাৎ বেগ দেওয়া আছে, গুলিটা কতটুকু বেগে ফায়ার হইলো এইটা তোমাকে বলতে পারে। বুঝা গেছে? এরকম বিভিন্ন জিনিস তোমাকে বলতে পারে, কিন্তু টাইপ আমার ওই একটাই, ওই ঘুরে প্যাচে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে। এরপরে ঘর্ষণ, ঘর্ষণে কিন্তু অলরেডি তোমাদের কোর্সে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, আমি ক্লাস অলরেডি নিয়ে ফেলছি, কোর্সে অ্যাড হইলে না হইলেও আমি যতদিন ভিডিওটা আসলে পাবলিশ হচ্ছে ততদিন আশা করি অ্যাড হয়ে যাবে, আমি পার্সোনালি দেখতেছি ব্যাপারটা, ঠিক আছে। ঘর্ষণ কিন্তু আমি ডাইরেক্ট তোমাদের বুঝাই রাখছি কোর্সে যে ভাইয়া এই ঘর্ষণটা এইভাবে হয়, এরকম হয়, এবং ঘর্ষণটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কিভাবে কি সব ইন ডিটেলস। একটা ঘর্ষণের উপরই আমার খুব সম্ভবত 30 না 40 মিনিটের একটা টপিক ঘর্ষণ, এর উপরই আমার 30 না 40 মিনিটের ক্লাস আমার লাগছে, বুঝতে পারছো, এতটা ইন ডিটেলস তোমাদের পড়াইছি। এবং আমি তো মনে হয় তোমাদের ওই ইনফিনিটি স্কুলের গ্রুপেও এটা পোস্ট করে দিছি যে দেখো ওর যে পোস্টটা ছবিটা করছি ওটা কিন্তু ঘর্ষণীয় আসলে, বুঝতে পারছো। আচ্ছা, সো চ্যাপ্টার 3 থেকে তোমার বলের এইগুলো যদি পড়ো তাহলে মোটামুটি ফেয়ার এনাফ তোমার জন্য। এরপরে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তির মধ্যে সব থেকে একটা ডিফিকাল্ট, তোমাদের জন্য ডিফিকাল্ট বাট তোমাদের আপার বড় ভাইয়াদের জন্য আবার ইজি, সেটা হচ্ছে কুয়ার কনসেপ্ট, কুয়ার ম্যাথ। সেটা হচ্ছে ভাইয়া কুয়ার ম্যাথ। এই কুয়ার ম্যাথটা তোমাদের জন্য অনেক বেশি ইজি, মানে অনেক বেশি ডিফিকাল্ট, বাট এটা বোর্ডে দেয় কুয়ার ম্যাথ। তার সাথে আরেকটা দেয় হচ্ছে ক্ষমতা আর কর্মদক্ষতা। এই ক্ষমতা কর্মদক্ষতার ম্যাথগুলো হচ্ছে তোমাদের বেশি দেয়, গাইডগুলো এটাই পাবা। তারপরে হচ্ছে তোমাদের শক্তি নিত্যতা সূত্র মানে কি, আমার স্পেসিফিক প্রত্যেকটা পয়েন্টে মোট এনার্জি কি থাকবে ভাইয়া, মোট এনার্জি ফিক্স থাকবে, এইটা হচ্ছে তোমাদেরকে প্রমাণ করে দেখাইতে হয়, ঠিক আছে। আমাদের হচ্ছে শক্তি নিত্যতা সূত্র, এইটা থেকে তোমার হচ্ছে কোশ্চেন দিতে পারে, এর বাদে এখানে আর কিচ্ছু না। এবং আরেকটা বলে রাখি, চ্যাপ্টার 4 এর জন্য যদি খুব হার্ড কোশ্চেন করে ভাইয়া, খুব যদি হার্ড কোশ্চেন করে তাহলে সরল দোলক, ঠিক আছে, এখানে একটা মনে করো সরল দোলক আছে, এই দোলকটা এখানে নিলা, ঠিক আছে। এখন এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে আসতেছে, এখানে তোমার দুইটা স্পেসিফিক পয়েন্ট বলে দিল, একটা বি পয়েন্ট মনে করো এরকম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এখন এ বি সি তিনোটা পয়েন্টে শক্তি নিত্যতা সূত্র মানতেছে নাকি এটা বের করতে বলে। সো এই জিনিসটাই হচ্ছে তোমাদের জন্য এই চ্যাপ্টার সব থেকে হার্ডেস্ট পার্ট। এইটা যদি তুমি মোটামুটি করতে পারো এবং প্লটিং করতে পারো, দেখবে চ্যাপ্টার 4 ডান। এবং মাথায় রাখবা যে চ্যাপ্টার 2 আর 3 তুমি যদি টার্গেট রাখো যে ভাইয়া বল তো মনে হয় ইজি লাগতেছে ক্লাস করার পরে আপনার, তাহলে বলটা হচ্ছে আমি পড়ি, গতিটা আমি বাদ দিই। গতি আমি ব্যক্তিগতভাবে অনেক বড় ক্লাস নিছি, অনেক বড় বলতে একদম 30 ঘন্টার ক্লাস না, বাট আপনাদের জন্য হয়তো বা মনে হইতে পারে যে একটা স্পেসিফিক চ্যাপ্টারের উপর আমি 6-7 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছি। কেন নিয়ে ফেলছি? কারণ আমার
এখানে আমি কনসেপ্ট দিছি, এখানে আমি বোর্ডের ম্যাথ করাইছি, এখানে আমি এমসিকিউ করাইছি, তোমাদের জন্য আলাদা হচ্ছে ম্যাথ সলভিং ক্লাসও এটার মধ্যে আছে, বুঝতে পারছো? সো অনেক মানে একটুখানি তোমাদের সব যেহেতু দেখাইছি একটু টাইম ডিউরেশনটা বেড়ে গেছে আসলে। সো এটা আমি আসলে করতে যাচ্ছি না। মাথায় রাখো বাবা, এই বল করতে হলে কোনো না কোনো জায়গায় গিয়ে তোমার গতির এই পার্টটা লাগে। সো যারা গতি বলকে ইন্ডিকেট করতেছো যে বল আমি কোশ্চেন অ্যান্সার করব, তারা মাস্ট বাবা গতিটা দেখে যাইস তোরা প্লিজ। আর গতি যদি তুই পড়িস, তো যদি মনে হয় ভাইয়া বল পড়বো না, তাহলে হ্যাঁ এটা তুই চাইলে করতে পারিস, এটা হয়তো বা তোর জন্য ঠিক আছে, মিক্সড করে না। বাট গতির জন্য আসলে বল দরকার নেই, বাট বলের জন্য টুকটাক গতির আমার দরকার আছে। এইটা কাজ ক্ষমতা শক্তিতে খুব বেশি পরিমাণে হচ্ছে মিলানোর কিছু নাই, এই বান্দারা আসলে আগেই তারা আলাদা আলাদা ভাবে কাজ করতেছে। সো এই টাইপগুলো দেখতে তোমার জন্য এনাফ। এরপরে হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। পদার্থের আমি একটু অন্য স্লাইড নেই, চ্যাপ্টার 5 পদার্থের অবস্থা ও চাপ। পদার্থের অবস্থা ও চাপের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের প্লবতা। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্লবতা, এবং প্লবতা থেকে আপনাকে দেখতে হয় যে কোনো বস্তু ভাসবে, ডুবে যাবে, না নিমজ্জিত অবস্থায় ভাসবে, বুঝতে পারছেন? আংশিক ভাসবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে, না টোটালি ডুবে যাচ্ছে। এই কনসেপ্টগুলো আপনাদের খুব বেশি পরিমাণে দেয়, ঠিক আছে? এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তারপর এখান থেকে আসে হচ্ছে আপনাদের টরিসিলির পরীক্ষা, ঠিক আছে? টরিসিলির পরীক্ষা ওই যে আমরা বলি না যে 1 ATM 76 সেন্টিমিটার পারস্তম্ভ অথবা 760 মিলিমিটার পারস্তম্ভ, এটা কার মাধ্যমে আসছে বলেন? টরিসিলি পরীক্ষার মাধ্যমে আসছে, ঠিক আছে? আরেকটা সূত্র আছে আপনাদের, F1/A1 ইকুয়ালস টু F2/A2। এইটাও মাঝে মাঝে আপনাদেরকে কাজে দেয়, এইটাও অনেক পরীক্ষাতে তুলে দেয় যে আপনার ক্ষেত্রফল, চাপ, এই রিলেটেড জিনিসপাতি, কতটুকু ফোর্স দিচ্ছেন, এগুলা হচ্ছে আপনাকে তুলে দিতে পারে। এই চ্যাপ্টারে যদি এই জিনিসগুলো আপনি দেখেন, মোটামুটি আপনার বোর্ড খুলে দেখবেন এই জিনিসগুলাই বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে? সো চ্যাপ্টার 5 ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পদার্থের অবস্থা ও চাপ আপনারা অনেকেই স্কিপ করেন, কারণ ভয় পান যে ভাই মানে কোশ্চেন দেখতে বিদিকিচ্ছিরি লাগে, এই কোত্থেকে আপনার F1/A1 F2/A2 কিভাবে করবো আমি বুঝতেছি না, প্লবতা কিভাবে করব, বস্তু ভাসতেছে না ডুবতেছে কিছু বুঝতেছি না ভাই। বাট বিলিভ ইট অর নট, আপনি যদি আপনাদের হচ্ছে একটু ঠান্ডা মাথায় চ্যাপ্টারটা করতে পারেন, দেখবেন এই চ্যাপ্টারে অনেক কিছু ফিগার আউট হয়ে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। বস্তুর উপর তাপের প্রভাবে অ্যাকচুয়ালি কি আমরা দেখি, বস্তুর উপর তাপের প্রভাবে আপনারা তাপ কি, তাপমাত্রা কি, তারপরে তাপমাত্রার কনভার্সন, এইটা আপনাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাপমাত্রা কনভার্ট, এটা আপনাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আপনি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এই তিনটার মধ্যে কনভার্ট করতে চাচ্ছেন, অর্থাৎ C/5 ইকুয়ালস টু F-32/9 K-273/5। এগুলো কিভাবে কনভার্ট হচ্ছে এটা আপনাকে জানতে হবে। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কত তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল সমান থাকে, কত তাপমাত্রায় কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল সমান থাকে। আপনারা এইটা এই প্রসেস, এই ম্যাথটা অনেক বেশি, দুইটা ম্যাথ অনেক বেশি পরিমাণে দেয় এখান থেকে। এই দুইটা ম্যাথ আপনাদের মাস্ট জানতে হবে, মাস্ট জানতে হবে। তারপরে এখান থেকে কি দেয় আপনার আপেক্ষিক তাপ, এখান থেকে থাকে হচ্ছে আপনাদের আপেক্ষিক তাপ, অর্থাৎ Q ইকুয়ালস টু MS ডেল থেটা। এটা দিয়ে অনেক সময় কোশ্চেন দেয় যে আপনি একটা পানির বোতল নিছেন বা একটা গ্লাসে পানি নিছেন, এই গ্লাসের পানির মধ্যে আপনি হচ্ছে একটা বরফ হচ্ছে দিয়ে দিছেন, তার মানে কি হচ্ছে বরফটা গলে যাচ্ছে, এখন বরফটা কেন গলতেছে ভাইয়া? পানির টেম্পারেচারটা বেশি ছিল, বরফের টেম্পারেচার কম ছিল। পানি কি করছে? বরফকে তাপ দিয়ে দিছে, আর বরফ কি করছে? সে তাপ নিয়ে নিছে, এবং বরফ কতটুকু তাপ নিচ্ছে? যতটুকু পানি ওকে তাপ দিচ্ছে, অর্থাৎ ঘৃত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ। এখান থেকে অনেক সময় ম্যাথটা চলে আসে, ঠিক আছে? এবং এই ম্যাথটাতে আপনারা মাশাআল্লাহ সবাই গণহারে ভুল করে দিয়ে আসেন, এবং করতেই চান না, ভুল তো করেন তার আগে করতেই চান না, বুঝতে পারছেন? এটা কনসেপচুয়াল জিনিস, ঠান্ডা মাথায় দেখবেন পারবেন, বুঝা গেছে? এরপর আর কি কি দেয়? এখানে স্থিতিস্থাপকতা আছে, এখানে ভাইয়া আমার স্থিতিস্থাপকতার একটা কোশ্চেন আছে, ঠিক আছে? এখানে স্থিতিস্থাপকতার দৈর্ঘ্য প্রসারণ, তারপরে হচ্ছে আপনার আয়তন,
তারপরে হচ্ছে মোচড়ানো, এই জিনিসগুলো আছে। তারপরে এত ইন ডিটেলস নাই, বাট আছে টুকটাক জেনে রাখা ভালো। বাট দৈর্ঘ্য প্রসারণটাকে মানে দৈর্ঘ্য বিকৃতি, স্থিতিস্থাপকতা কিন্তু দৈর্ঘ্য বিকৃতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আপনাদের। এবং দৈর্ঘ্য বিকৃতি থেকে আসলে ইয়াংস মডুলাস চলে আসছে, যে স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে আপনার পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, ঠিক আছে, সিগমা ইকোস টু বা সিগমা বা অনেকে হচ্ছে গামাও বলে থাকে, গামা ইকোস টু হচ্ছে উপরে পীড়ন নিচে বিকৃতি, স্থিতিস্থাপকতার সূত্র এখান থেকে করে ফেলতে পারেন। তারপরে আরেকটা লেস ইম্পর্টেন্ট বাট অনেক জায়গায় হচ্ছে কোশ্চেন হার্ডের জন্য একটা ব্যারিয়ার হিসাবে, যাতে আপনারা ওই জিনিসটাকে হচ্ছে ওভারকাম করতে না পারেন, একটা কোশ্চেনকে আপনি খুব ইজিলি পেইন্টেড যাতে করতে না পারেন, মাঝে মাঝে হচ্ছে আপনার ওই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, তারপরে তরল পদার্থের কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ, এই জিনিসগুলো মাঝে মাঝে তুলে দেয়, বুঝা গেছে? এর বাদে আর এখান থেকে কিছু নাই। এরপরে আপনারা যে জিনিসটা করতে চান না এটা ওকে, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7 আবার আপনারা খুব সুন্দর মজা পান চ্যাপ্টার 7-এ, তরঙ্গ এবং শব্দ। এবং চ্যাপ্টার 7 মোটামুটি ছোট। কেন ছোট আমি বলি, তরঙ্গ আসলে কিভাবে তৈরি হয় চ্যাপ্টার 7-এ, চ্যাপ্টার 7-এ অ্যাকচুয়ালি তরঙ্গেও হচ্ছে কিভাবে তৈরি হয় এটার প্রসেসটা বলে দেওয়া আছে। এরপরে হচ্ছে আরেকটা যেখান থেকে ম্যাথ দেয়, ভি প্রপোর্শনাল রুট ওভার টি, এখান থেকে ম্যাথ দিচ্ছে। এই ম্যাথগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার কোনো মাধ্যমে তরঙ্গের বেগ আপনার টেম্পারেচারের উপর নির্ভর করতেছে, কতটুকু নির্ভর করতেছে এই যে। তারপরে হচ্ছে আপনাদের প্রতিফলন, ঠিক আছে, শব্দ যে প্রতিফলন হচ্ছে, বা প্রতিফলন না বলে প্রতিধ্বনি বলে অনেকে এটাকে, প্রতিধ্বনি, ঠিক আছে। প্রতিধ্বনি হচ্ছে, এই প্রতিধ্বনি হচ্ছে আপনাদের হচ্ছে 2s ইকুয়ালস টু vt, আপনার কতটুকু ডিস্টেন্সে হচ্ছে এগুলা, এই জিনিসগুলো যদি দুইটা টাইপ পড়েন মোটামুটি আপনার জন্য কমন। এরপরে আসে হচ্ছে আমাদের চ্যাপ্টার 8-এ প্রতিফলন। এই জিনিস প্রতিফলন আর প্রতিসরণ এই জিনিস আপনারা করতে চান না। কেন করতে চান না? এখানে মাথায় রাখবেন চ্যাপ্টার 8 এবং 9-এ, চ্যাপ্টার 8 প্লাস 9, এখানে আমার ম্যাথ অনেক কম, পুরা সিলেক্টিভ মনে হয় 2টা থেকে 3টা টাইপের ম্যাথ। এবং এই যে টাইপের ম্যাথ করতেছেন এখানে 2টা থেকে 3টা যা সূত্রই আছে, এর বেশি নাই। 2টা থেকে 3টা টাইপের ম্যাথ এবং 2টা থেকে 3টা টাইপের সূত্র স্পেসিফিক প্রত্যেকটা চ্যাপ্টারে, এর বেশি কিন্তু নাই। কিন্তু সমস্যা হচ্ছে আপনারা অনেকে এখানে চিত্র আঁকতে হয়, এখানে অনেকে চিত্র আঁকতে হয়। মনে করেন এইটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। এই অবতল দর্পণ এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র। প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে একটা বস্তুকে রাখছেন। এই বস্তুটা হচ্ছে আপনার এখানে দর্পণে পড়ে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, এগুলো আপনাকে চিত্র আঁকতে বলে, এই চিত্রগুলো আঁকতে পারেন না। বাট আপনারাই দেখেন 25 ব্যাচের পরীক্ষার আগের দিন, যেদিন আমি লাইভ নিছিলাম, ঠিক আছে, এই চ্যাপ্টারের উপর আমি ডাইরেক্ট বলে দিছিলাম যে ভাইয়া চ্যাপ্টার 8 চিত্রগুলো এঁকে যান, চ্যাপ্টার 9 জাস্ট চিত্রগুলো এঁকে যান। মজার ব্যাপার হচ্ছে চ্যাপ্টার 8 যে বান্দা চিত্র আঁকতে পারে, চ্যাপ্টার 9 লেন্সের চিত্র ওয়ান কাইন্ড অফ ওই সেম প্যাটার্নই হয়, কিছুটা ডিফারেন্স বা সেম প্যাটার্নই হয়। আমি বারবার বলে গেছিলাম এঁকে যান এঁকে যান, হয় চ্যাপ্টার 8 থেকে কোশ্চেন হবে, না হয় 8 আর 9 মিলে কোশ্চেন হবে। বুঝতে পারছেন? যদি কোশ্চেন হার্ড করতে চায় 8 থেকে 9 মিলে হবে, আদারওয়াইজ হচ্ছে চ্যাপ্টার 8 থেকে হবে। 25 সালে কোশ্চেনটা বের করেন, দেখেন চ্যাপ্টার 8 থেকে পুরো এক সেট সিকিউ চলে আসছে, পুরো এক সেট। এবং যেহেতু লাইভ নিছি, লাইভে গিয়েও দেখতে পারেন যে আমি লাইভের মধ্যে এই কথাটা বারবার বলছিলাম, বুঝতে পারছেন? সো চ্যাপ্টার 8 এবং 9 যে কোনো একটা সিকিউ দেওয়ার জন্য আপনারা দিবেই। এবং যে কোনো একটা সিকিউ দেখ হয় 3 মার্ক না হয় 4 মার্ক, আপনাকে একটা চিত্র আঁকতে বলবে। এবং এই মজার কথা হচ্ছে চ্যাপ্টার 8 এর চিত্র কটা জানেন? আপনার অবতল দর্পণের জন্য 6টা আর উত্তল দর্পণের জন্য 1টা। চ্যাপ্টার 9-এ কয়টা জানেন? 5টা থেকে 6টা। এই মানে কতগুলা, মানে 12টাও না, অ্যাকচুয়ালি 14টা কি 15টা, 14টা 15টা যদি চিত্র একই প্যাটার্নে রাখতে পারেন, এগুলো কিন্তু একই প্যাটার্নের ভাইয়া, একই প্যাটার্নে যদি প্র্যাকটিস করতে পারেন, আপনার 2টা চ্যাপ্টার চোখের পলকে আপনার কভার হয়ে গেছে, চোখের পলকে। তাও আপনারা কেন জানি চান না যে এগুলো আমি অ্যান্সার করি, ঠিক আছে। বাট যারা অ্যাকচুয়ালি হচ্ছে আপনারা 95 থেকে 100-এ টার্গেট রাখেন নাম্বার পাওয়ার স্পেসিফিক ফিজিক্সে, তাদের জন্য এগুলো করে যাওয়াটা বেটার, ঠিক আছে। এরপরে দেখেন আপনাকে কি দেওয়া আছে, আপনার হচ্ছে স্থির বিদ্যুৎ, ঠিক আছে, স্থির তড়িৎ। স্থির তড়িতে আসলে বলতে গেলে টাইপ আমার কয়টা? টাইপ আমার ওই দুইটাই, একটা হচ্ছে কুলম্বের সূত্র আর একটা হচ্ছে প্রাবল্য। এবং এই কুলম্বের সূত্র প্রাবল্য এই দুইটা জিনিস খুব বেশি দেয়। কুলম্বের সূত্রের ক্ষেত্রে আপনার হচ্ছে F = gm q1 q2 বাই r স্কয়ার, ঠিক আছে। জি তো না কে, কে এর মান হচ্ছে আমার 9 × 10⁹ 10⁹ এরকম। সো এখান থেকে আপনার এই কুলম্বের সূত্রে বিভিন্ন রকম হইতে পারে।
তিনটা টাইপ, আপনাদের তো সুপারপজিশন নাই, আপনারা মেইনলি দুইটা টাইপ হচ্ছে খুব বেশি দেয়, যে স্ট্রেট লাইনের কোন পয়েন্টে দুই পাশে দুইটা চার্জ আপনি ধরে রাখছেন, এখন এই দুই পাশে দুইটা চার্জের মধ্যবর্তী কোন পয়েন্টে গেলে আপনার নিট বল জিরো হবে। নিট বল জিরো হওয়া মানে কি, এই পাশে যতটুকু বলে টান দিচ্ছে, এই পাশে যতটুকু বলে টান দিচ্ছে, দুইটা বল সেম হচ্ছে, সামেশন অফ এফ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এইভাবে করে আপনাকে কোশ্চেন দিতে পারে। প্রাবল্যের ক্ষেত্রে এইভাবে বলে যে নিট প্রাবল্য জিরো হবে কোন পয়েন্টে গেলে, ওই বাবা সেম পজিশন, ওই ঘুরায় পেঁচে বাবা সেম পজিশন। এইটা আবার ছোট চ্যাপ্টার। চলতড়িৎ বা চলবিদ্যুৎ, এই চলবিদ্যুতে আবার আপনারা আরেকটা জিনিস ই করেন যে ভাই চলবিদ্যুতের শ্রেণীবিন্যাস আর সমান্তরাল বিন্যাস তো মিলাইতে পারি না। ঠিক আছে, চ্যাপ্টার 11-এ আমি শ্রেণীবিন্যাস আর সমান্তরাল বিন্যাস তো ভাই মিলাইতে পারছি না। মাথায় রাখবেন, আপনাকে যদি মিলাইতে হয় আপনি ঠান্ডা মাথায় আগে পয়েন্ট ভিত্তিক পয়েন্ট দিয়ে হচ্ছে আপনি মিলানো ট্রাই করেন। মনে করেন এইটা একটা রোদ, এই রোদের এইটাকে যদি আপনি এ বিন্দু বলেন, এইটা ক্রস করার পরে অবশ্যই সে চেঞ্জ হয়ে বি বিন্দু হচ্ছে, অবশ্যই সে চেঞ্জ হয়ে বি বিন্দু হচ্ছে। এভাবে প্লটিং করেন, এভাবে প্লটিং করেন। এখন আপনার এরকম একটা রোদ আছে, এরকম একটা রোদ আছে, এটাকে আপনি এ পয়েন্ট ধরেন, এটা থেকে বিদ্যুৎ প্রবাহ পরে তার পয়েন্ট চেঞ্জ হয়ে বি হচ্ছে, এখান থেকে আবার বিদ্যুৎ প্রবাহ হয়ে তার পয়েন্ট সি নতুন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আপনার কি এখানে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট, এখানে সি পয়েন্ট, তাহলে এই দুইটা রোদের ক্ষেত্রে কি আপনার পয়েন্টগুলো প্রতি ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাহলে এইটা হয়ে যাবে আপনার শ্রেণী সমবায়টা আছে। এখন আপনি যদি এইভাবে একটা ধরেন, এখানে দুইটা রোদ দিয়ে রাখছেন, এখানে মনে করেন আপনার এই পয়েন্টটাকে আপনি এ পয়েন্ট বলছেন, আমি অন্য কালি নেই, আপনি এই পয়েন্টটাকে এ পয়েন্ট বলছেন, এই বরাবর কোনো ম্যাটেরিয়ালস আছে, উপাদান আছে, রোদ আছে না, তার মানে এটাও হয়ে যাচ্ছে আমার এ পয়েন্ট। এইখানে যান, এই বরাবর কেউ আছে না, পুরা একটা তার, তাহলে এটা হয়ে যাচ্ছে এ পয়েন্ট। এই বরাবর যান, এখানে আমার রোদটা চলে আসছে, তার মানে এবার চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হওয়ার পর এই পয়েন্টটাকে আপনি বি বলতে পারেন, এই পয়েন্টটাকে যদি বি বলেন এই কোণাটাও হয়ে যাবে বি। এইবার এইখানে আসেন, এই বরাবর কেউ ছিল না, তাহলে এই বরাবরও হচ্ছে বি। আপনি নিচে আসেন, এই বরাবর কেউ ছিল না, এখানে তো কেউ নাই, তাহলে বি। তার মানে এখানেও কি হয়ে যাচ্ছে ভাইয়া, বি হয়ে যাচ্ছে। তাহলে এখানেও কি চেঞ্জ হয়ে গেছে না, এখানেও তো চেঞ্জ হয়ে গেছে। তার মানে দেখেন আপনি এখান থেকে যখন এতে আসছিলেন তখন এখানে উপরে কেউ ছিল না, এ বসাইছিলেন, নিচে কি কেউ কেউ আছে, এ বসান। তাহলে দেখেন আবার দেখেন এখানে রোদের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ যাচ্ছে, এখানে এ আর এখানে বি, দুইটা পয়েন্ট আমার যা আছে, এখান থেকে যখন আমার তড়িৎ প্রবাহ যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে এ, এখানে হয়ে যাচ্ছে বি, তার মানে দুইটা রোদ পয়েন্ট কি হচ্ছে আমার দুইটাই সেম, এ বি এ বি। এরকম সিচুয়েশনকে বলা হয় আমাদের সমান্তরাল। এইভাবে করে যদি বুঝতে পারেন তাহলে এইটাও তো অনেক ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটাই তো আপনারা এইচএসসি থেকে পড়বেন, অ্যাডমিশনে গিয়া পড়বেন। বাবা এইভাবে যদি প্লটিং করতে পারেন, এভাবে যদি প্লটিং করা শিখেন, তাও দেখবেন যে আপনাদের অনেক বেশি ইজি হয়ে গেছে, অনেক বেশি। মানে আপনাকে যদি আমি একটা বাজে সার্কিটও দেই, তাও দেখবেন আপনি সুন্দর মতো, হয়তো 2-3 মিনিট লাগবে, তাও সুন্দর মতো আপনি অ্যান্সার করে বের হয়ে গেছেন, একদম পারফেক্টলি অ্যান্সার। এটা বুঝতে হবে ভাইয়া, এইভাবে করে আগাইতে হবে। এরপরে আপনি দেখেন, আপনাকে যদি আমি বলি যে এবার চ্যাপ্টার 12-এ হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি বিদ্যুৎ ক্ষেত্রে পরিবর্তন করেন, আমার চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হচ্ছে, এবং এই চৌম্বক ক্ষেত্র বিদ্যুৎ ক্ষেত্রে পরিবর্তন, এইটাকে দিয়েই হচ্ছে এই চ্যাপ্টারটা আসলে আপনার ম্যাটেরিয়ালসগুলো তৈরি করা হয়েছে। এবং এই ম্যাটেরিয়ালসের যদি ম্যাথের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে আমাদের ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের ম্যাথগুলো যদি ভালো মতো পারেন এবং একটা সূত্র দিয়ে N1 N2 ইকুয়ালস টু V1 V2 ইকুয়ালস টু I2/I1, শেষ শেষ, এতটুকুই। এই ম্যাথটা দিয়েই হচ্ছে আপনাদের কোশ্চেন তুলে দেয় বাবা। তাহলে কেন ছোট, এটা আরেকটা ছোট চ্যাপ্টার, বাট ওই যে তড়িৎ ক্ষেত্রে পরিবর্তন, চুম্বক ক্ষেত্রে পরিবর্তন, মাথা উলাই গেছে। আরে কি ভাই, পুরা মাথা তো আমার শেষ। ম্যাথটা তো ছোট রে বাবা, এটা তো বুঝতে হবে একটুখানি। তুমি যদি ফিজিক্সে ভালো করতে চাও, তোমার তো অ্যাটলিস্ট টাইম দিতে হবে ভাইয়া, এফোর্ট দিতে হবে। এফোর্ট টাইম ছাড়া তো তুমি আসলে ফিজিক্সে সার্ভাইভ করতে পারবা না, জেনারেল ম্যাথে সার্ভাইভ করতে পারবা না, হায়ার ম্যাথে সার্ভাইভ করতে পারবা না। তুমি বাংলা যেভাবে পড়তেছো, তুমি সমাজ যেভাবে পড়তেছো, তুমি যদি ফিজিক্সও সেভাবে পড়তে চাও, তো ধরা তো তুমি খাবাই। এক একটা সাবজেক্টের প্যাটার্ন এক এক রকম, এই কারণে তো এইভাবে বুঝাই দিচ্ছি তোমাদের ধরে ধরে, এই বইয়ের চারটা ধরে। ত্রয়োদশের মধ্যে আবার কাহিনী হচ্ছে এরা মুখস্থ, একদম বায়োলজির মতো মুখস্থ, ম্যাথ একদমই নাই, সবকিছু বায়োলজির থিঙ্কিং, মুখস্থ করবা। বিভিন্ন ডিভাইস দেওয়া আছে, যে তোমার হচ্ছে ডিজিটাল ডিভাইস,
তেজস্ক্রিয়তা কি, তারপরে হচ্ছে সেমিকন্ডাক্টর, এগুলো জাস্ট মুখস্থ জিনিসপাতি। এবং উপরের যত 11-12 গিয়েও দেখবা যে তোমাদের স্পেসিফিক যে সেমিকন্ডাক্টর চ্যাপ্টার ম্যাথ কম, মুখস্থের পার্টটা বেশি, বুঝা জিনিসটা বেশি, বুঝাও না মানে মুখস্থ মেমোরাইজিং পার্টটা বেশি। সো যারা হচ্ছে 28 ব্যাচ আছো তোমাদের এইটা কিন্তু পরিবর্তন, মানে বই নতুন বইয়ের সাপেক্ষে কিন্তু আমি সবকিছু বলে দিলাম। বই আমার নতুন আসছে, ম্যাটেরিয়ালস কিন্তু আগের মতোই, ম্যাটেরিয়ালস কিন্তু চেঞ্জ হয় নাই, শুধু ওই নতুন মোড়কে পুরাতন ম্যাটেরিয়ালসই রয়ে গেছে। আর যারা 27 ব্যাচ আছেন তাদের জন্য আরেকটা চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে চ্যাপ্টার 14 আমাদের জীবনে পদার্থবিজ্ঞান টাইপ। ওই জিনিসটা হচ্ছে আপনার ওই যে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি, এক্স রে, তারপরে হচ্ছে তোমার আপনাদের আরো অনেকগুলো মেশিন দেওয়া ছিল। এখানে তো কোনো ম্যাথ নাই, এখানে তো হচ্ছে তোমাদের মুখস্থের, এটা মুখস্থের। এবং মজার কথা শুনবেন, 25 ব্যাচ অবজেক্টিভ ফিজিক্সে সব থেকে ধরা খাইছিলেন কেন জানেন? ধরা খাইছিলেন আপনার 13 আর 14 চ্যাপ্টারটা তারা হচ্ছে গুরুত্ব দিছিলেন না, যেহেতু মুখস্থ সিকিউ তো দিব না, পড়া লাভ কি। বাট এই 13 আর 14 থেকেই সব থেকে বেশি পরিমাণে অবজেক্টিভ দেওয়া হয়েছিল। সো আপনারা যারা 27 ব্যাচ আছেন মাস্ট মুখস্থ হলেও জিনিসগুলো আপনারা শেষ করে রাখবেন, জাস্ট ফর অবজেক্টিভ, জাস্ট ফর অবজেক্টিভ। এবং এই 13 আর 14 থেকে আপনাদের কি দেওয়ার চান্স আছে জানেন? ক মার্কের কোশ্চেন, খ মার্কের কোশ্চেন, গ ঘ আসলে দিবে না, ঠিক আছে? গ ঘ দেওয়ার মতো, ঝামেলা করার মতো অনেক চ্যাপ্টার আছে, এখান থেকে গ ঘ আপনি পাচ্ছেন না। সো এটা আপনারা পড়বেন। আর 28 ব্যাচের জন্য আপনারা 13 নাম্বার চ্যাপ্টার, আপনাদের যেহেতু 14 নাম্বার চ্যাপ্টার নাই, নতুন বইতে 13 নাম্বার পর্যন্ত আছে, 13 নাম্বার চ্যাপ্টারটা ভালো মতো পড়বেন অবজেক্টিভ ক আর খ এর জন্য, ঠিক আছে? তাহলে আমি যদি টোটাল জিনিসটা সামারি করি, এখানে আসলে মেমোরাইজিং পার্ট কয়টা কয়টা আছে? প্রথম চ্যাপ্টার যেটা আসলে মেমোরাইজিংও না, আসলে ম্যাথমেটিক্যালও না, ম্যাথমেটিক্যালের টুকটাক আমি দেখাই দিছিলাম। সো প্রথম চ্যাপ্টার 13 নাম্বার চ্যাপ্টার, আর যাদের বইতে 14 আছে 14 চ্যাপ্টার, এই তিনটা চ্যাপ্টার আপনারা হাতেই রাখবেন হচ্ছে অবজেক্টিভ, জাস্ট ফর অবজেক্টিভ পারপস। এবং এখানে যে টুকটাক ম্যাথগুলো আছে চ্যাপ্টার 1-এ, এটা আপনাদের ফ্রি প্লে লিস্টে আছে, চালিয়ে দেখতে পারেন। আপনাদের তাহলে যদি অবজেক্টিভে যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যায় তাও যাতে পারেন। চ্যাপ্টার 2 থেকে আসলে আপনাদের এই বেসিক বা কনসেপচুয়াল জিনিসপাতি শুরু হয়, এবং প্রত্যেকটা স্পেসিফিক চ্যাপ্টার আমি সব কিছুই বলে দিছি। সো আজকের এই ভিডিও থেকে আশা করতেছি আপনাদের নেক্সট ফিজিক্স কিভাবে পড়া উচিত, ফিজিক্সে ভাইয়া কিভাবে কি করব, কোন চ্যাপ্টারে কীরকম অ্যাপ্রোচ থাকবে, এগুলায় আশা করি আর কোনো সমস্যা হবে না। এবং এই টোটাল জিনিসগুলো আমি তুলছি কিসের সাপেক্ষে? আমার মনে চাইছে, আমার এই টাইপ দেখে ভালো লাগছে এটার সাপেক্ষে না, বোর্ডের সাপেক্ষে। প্রত্যেকটা বোর্ড কিভাবে কোন টাইপ দিচ্ছে, সবকটা বোর্ডের টাইপটা আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করে ফেলছি। ওকে, সো আজকে এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে, ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর ইয়াস পড়াশোনার সাথে থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।